আচ্ছা, যেখানে আমি শেষ করছিলাম আর কি, হ্যাঁ, তারপর থেকে শুরু করতেছি। তুমি দেখো, আমি বলছিলাম কি যে এটার নাম কি ছিল, ইন্ডাক্টর, তাই না? ইন্ডাক্টর কোনটাকে আমরা বলতাম এরকম দুটা তারের মতো পেঁচানো থাকতো, ওটাকে বলতাম ইন্ডাক্টর, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস ছিল ক্যাপাসিটর, কি নাম ছিল কি? ক্যাপাসিটর। এটাকে এল দ্বারা প্রকাশ করা হতো, এটাকে সি দ্বারা প্রকাশ করা হতো, তাই না? এখন মনে করো যে এটা একটা সার্কিট, ডিসি সার্কিট। এই সার্কিটে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর ব্যবহৃত আছে। ঠিক আছে, একটা ইন্ডাক্টর আছে আর হচ্ছে একটা ক্যাপাসিটর ব্যবহার করা আছে, এগুলো রাখানো আছে। কোন সার্কিট বলতো, এসি না ডিসি? এটা এসি না ডিসি? ডিসি সার্কিট, যেহেতু ডিসি সোর্স আছে, ব্যাটারি আছে, তাই হচ্ছে এটা কি সার্কিট? ডিসি সার্কিট। হ্যাঁ, তো ডিসি সার্কিটে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর ব্যবহার করছি, কিন্তু আমি কালকে বলছিলাম কি ডিসি সার্কিটের উপাদান হচ্ছে শুধু রেজিস্টর, ইন্ডাক্টরও না, ক্যাপাসিটরও না। আর ডিসি সার্কিটে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর ব্যবহার হয় না। কেন হয় না দেখো বলতেছি। এই ইন্ডাক্টরের যে রিঅ্যাকট্যান্স ছিল, যেটা আমরা কি বলতাম, এক্সএল, তাই না? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে কি এক্সএল। তো এই এক্সএল বের করার সূত্র কি ছিল? 2πf(l). 2πf(l). তাহলে দেখো এই যে 2πf(l) এটা কি সার্কিট? ডিসি সার্কিট। এই এখানে কি যে ভোল্টেজটা আমরা, এটা হলো ডিসি ভোল্টেজ। আর ডিসি ভোল্টেজের মানের কি পরিবর্তন হয়? পরিবর্তন হয় না। আর এই ফ্রিকোয়েন্সি মানে হলো এই যে এরকম। এখন তো এই ডিসি সোর্সের মাঝে কি নাই? ফ্রিকোয়েন্সি নাই। ফ্রিকোয়েন্সির মানের কি পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। তার মানে এই ডিসি সার্কিটে ফ্রিকোয়েন্সির মান হচ্ছে কত? ফ্রিকোয়েন্সির মান 0। 2π 0 এল এর মান যাই থাকুক না কেন, সাপোজ ধরলাম 5 মিলি হেনরি, ক্যাপাসিটরের মান ধরলাম 2 মাইক্রোফ্যারাড, যাই থাকুক না কেন, তাহলে এখানে মান বসাইলাম 5 মিলি কে10 ইনভার্স মিলি। এখন এটা ক্যালকুলেশন করলে জিরোর সাথে আমি যাই গুণ করি না কেন, সম্পূর্ণ মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর এক্সএল কি বলতো? এক্সএল হলো ইন্ডাক্টরের বাধা। আচ্ছা, এখন দেখো একটা ম্যাথ, হ্যাঁ, যে আমরা সিরিজ করে নাম দেখলাম না, এরকম আমরা সিরিজে কিভাবে মোট কথা হইলো আমার একটা অঙ্কে টোটাল রেজিস্ট্যান্স বের করবো কিভাবে, এটা শিখতে হবে। এরকম সাপোজ ধরো একটা কি আছে, লোড আছে, মানে সার্কিট আছে। দেখো দেখো টোটাল কারেন্ট। এখন তোমার এই অঙ্ক থেকে বলছে মোট কারেন্ট বের করতে। কি কারেন্ট বের করতে বলছে? মোট কারেন্ট। এখন তোমার আগে বুঝতে হবে এখানে কি কি দেওয়া আছে, সার্কিটটা কিরকম। এখানে কত আছে? 5 ভোল্ট। তার মানে এই সার্কিটের মোট ভোল্টেজ কত বলো তো? 5 ভোল্ট। আর টোটাল কারেন্ট কই পাবো? এখানে পাবো, তাই না? তার মানে আইটি হচ্ছে আমাদের কত? টোটাল কারেন্ট। কিন্তু টোটাল কারেন্ট কি দেওয়া আছে? জানো না, তোমার প্রশ্ন দিছে যে এই টোটাল কারেন্ট কত সেটা বের করতে। ঠিক আছে, এখন কারেন্ট বের করার সূত্র তো আমরা কি জানি? I ইকুয়াল টু কত? V বাই R। এখন যদি আমি টোটাল কারেন্ট বের করতে বলি, তাহলে টোটাল ভোল্টেজ বা টোটাল বাধা সূত্র হবে এরকম, তাই না? এখন দেখো তো টোটাল ভোল্টেজ কত এই সার্কিটের জন্য? 5 ভোল্ট দেওয়া আছে। এটা হচ্ছে 5 ভোল্ট হচ্ছে টোটাল ভোল্টেজ। ডিসি সোর্স না?
ডিসি সোর্স। ডিসি সোর্সের কত ভোল্টেজ আছে? টোটাল ভোল্টেজ আছে। এখন টোটাল বাধা কি আছে এখানে? আলাদা আলাদা বাধা আছে, এখানে বাধা আছে, এখানে বাধা আছে, এখানে বাধা আছে, এখানে বাধা আছে, কিন্তু টোটাল বাধা কত, মানে টোটাল রেজিস্ট্যান্স কত এটা কি আমি জানি? তাই না, কিন্তু এটা কি সার্কিট বলো তো? এই রেজিস্ট্যান্স কিভাবে আছে? সিরিজে আছে, এটাও সিরিজ, এটাও সিরিজ। কেন? কারণ প্রত্যেকটা রেজিস্ট্যান্স একই তারের সাথে সংযুক্ত, মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানে দেখা যাচ্ছে, তাই না? কারণ রাস্তা কয়টা? কারেন্ট প্রবাহের জন্য একটা। কারেন্ট প্রবাহের জন্য রাস্তা কয়টা? এই রাস্তা দিয়েই যাচ্ছে, তাই না? তাহলে এটা সিরিজ সার্কিট। আর এই সিরিজ সার্কিটের ক্ষেত্রে টোটাল বাধা কিভাবে বের করতে পারি আমরা? টোটাল বাধা সমান সমান আমরা জানি কত? এখানকার বাধা যুগ এখানকার বাধা যুগ এখানকার বাধা যুগ এখানকার বাধা। তাহলে এখানকার বাধা কত? 2 যুগ এখানকার বাধা কত? 3 যুগ এখানকার বাধা কত? 4 যুগ এখানকার বাধা 5। তাহলে সবগুলো যোগ করো। 3 আর 2 হচ্ছে 5, 5 10 14। তাহলে টোটাল বাধা হচ্ছে কত? 14 ওহম। ঠিক আছে, টোটাল বাধা কত ওহম? 14 ওহম। তাহলে এই সার্কিটের টোটাল বাধা বের হয়ে গেল। তাহলে আমরা এখন টোটাল কারেন্ট বের করতে পারবো না? টোটাল কারেন্ট আইটি বের করার সূত্র আমরা জানি, টোটাল ভোল্টেজ ভাগ হচ্ছে টোটাল বাধা। তাহলে টোটাল ভোল্টেজ আছে 5, টোটাল বাধা হচ্ছে কত? 14। তাহলে 5 কে 14 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে ওইটা কিসের মান বেরোবে? টোটাল কারেন্টের মান বেরোবে। অথবা তুমি এভাবেও রাখতে পারো, 5/14 কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। সেই জন্য এ দিয়ে দিতে পারবো, বুঝছো? তুমি হচ্ছে আমাদের কি অ্যান্সার পারো না? এরকম থাকলে টোটাল বাধা বের করতে পারবো না, টোটাল বাধা বের করে টোটাল কারেন্ট বের করতে পারবো, তাই না? আচ্ছা, এখন দেখো আরেকটা বলি। এটাকে ধরলাম 2 ওহম 4 ওহম, এখানে ধরলাম 5 ওহম। এখন দেখো এখানেও আমি প্রশ্ন দিলাম কি? টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট কত? এখানেও সেম প্রশ্ন। টোটাল কারেন্ট কত? সেম প্রশ্ন। টোটাল কারেন্ট কত? সেম প্রশ্ন বের করতে বললাম। তাহলে টোটাল কারেন্ট বের করার সূত্র কি? টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্স। টোটাল ভোল্টেজ কত এখানে? 5 ভোল্ট। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত? টোটাল রেজিস্ট্যান্স বের করার আগে দেখতে হবে যে এই রেজিস্ট্যান্সগুলা সিরিজে সংযুক্ত আছে নাকি প্যারালালে সংযুক্ত আছে। দেখো তো সিরিজ বুঝতাম কিভাবে? যদি সেম পরিমাণ কারেন্ট এটার ভিতরেও এটার ভিতরেও যাইতো তাই। কিন্তু দেখো এই যে এখানে টোটাল কারেন্ট আছে আইটি, তাই না? এখানে আসার পর এই আইটি কারেন্ট দুটো ভাগে ভাগ হয়ে গেল। এদিক দিয়ে একটা গেল, ধরলাম এটা I1, এই দিয়ে একটা গেল, ধরলাম এটা I2। তার মানে দেখো তো এই টোটাল কারেন্টটা এই দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। যে দুইটা ভাগে ভাগ হইলো ওই দুইটা লোড হচ্ছে একটা, আর একটা কি প্যারালাল, একটা প্যারালাল। তাহলে প্যারালাল রেজিস্ট্যান্স আমরা কিভাবে বের করতে পারি? টোটাল রেজিস্ট্যান্স আরটি সমান প্যারালাল এভাবে বলে, যেমন এটা 2 না, 2 এর সাথে প্যারালাল চিহ্ন এটা। যোগ মানে হচ্ছে সিরিজ চিহ্ন, আর প্যারালাল চিহ্ন যেরকম দুটো খারাপটা, এটার সাথে কে প্যারালাল? 4 প্যারালাল না? 4 প্যারালাল। এটা এখন কিভাবে বের করবো? এটা ক্যালকুলেটর দিয়ে বের করবো। ক্যালকুলেটরে কিভাবে তুলতে হবে? এই যেমন প্যারালাল আমরা কি লিখছিলাম? 2 ইনভার্স 1। ওই যে এখানে আগে দেখাইছিলাম না R1 ইনভার্স 1, R1 এর জায়গায় কি আছে? 2, তাহলে 2 ইনভার্স 1 প্লাস 4 ইনভার্স 1, তারপরে ব্র্যাকেট 4 ইনভার্স 1। ক্যালকুলেটরে যদি তুমি এই লাইনটা তুলো তারপর ইকুয়াল চাপো, তাহলে এই যে টোটাল রেজিস্ট্যান্স পাওয়া যাবে, বুঝছো? তাহলে কিভাবে আমরা বের করতে পারি? ক্যালকুলেটরটা কোথায়? ক্যালকুলেটরটা দাও তো। তাহলে দেখো এই যে একটা ক্যালকুলেটর আমি হাতে নিলাম, নেওয়ার পর আমি কি করবো? প্যারালাল আছে কত? 2 প্যারালাল 4, তাই না? এটাকে ক্যালকুলেটরে তুলতে হবে কিরকম ভাবে? এরকম ভাবে, ঠিক আছে? 2 প্যারালাল 4,
কারণ এই দুটো কিভাবে আছে, প্যারালালে আছে। তাহলে ক্যালকুলেটরে তুলবো কিভাবে, প্যারালাল করতে গেলে যে মানগুলোকে আমরা প্যারালাল করব ওই মানগুলোকে লিখতে হবে কিভাবে, এরকম ভাবে। এটা খাতায় দেখার দরকার নাই, এটাই হচ্ছে তুমি এটা দেখে দেখে ক্যালকুলেটরে সরাসরি এরকম তুলবা, ঠিক আছে। নিয়ম হচ্ছে এরকম, প্যারালাল যদি থাকে তাহলে ক্যালকুলেটরে তোলার নিয়ম হচ্ছে এরকম। প্রথমে এই যে ওয়ান চাপার পর প্রথমে এই যে দেখো এখানে কি আছে, প্রথমে ব্র্যাকেট না, তাহলে প্রথমে যে ব্র্যাকেট দিয়ে নিবা, দেখা যায় দেখো এখানে আচ্ছা। তাহলে দেখো প্রথমে এই যে ব্র্যাকেট দিব, ঠিক আছে, প্রথমে দিব ব্র্যাকেট। তাহলে এখানে একটা ব্র্যাকেট না, আমরা প্রথমে যদি 3-4টা ব্র্যাকেট দিয়ে নেই তাহলে অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। অনেক সময় অনেক বড় প্যারালাল করতে গেলে ক্লোজ ব্র্যাকেট কয়েকটা দেওয়া লাগে, যদি এখানে একটা দিলেই হইতো, কিন্তু পরবর্তীতের জন্য আমরা এইভাবে প্রথমে অনেকগুলা ব্র্যাকেট দিয়ে নিব, 3-4টা ব্র্যাকেট দিয়ে নিব সবসময়। দেওয়ার পরে তাহলে প্রথম মান কত আছে, 2 আছে না, প্রথম মান আছে 2, তাহলে প্রথম মান 2 তুলব, 2 তুললাম। এই 2 এর উপরে দিতে হবে কি, প্যারালাল চিহ্ন। প্যারালাল মানে হলো ইনভার্স 1। এই দেখো এখানে আছে ইনভার্স 1, এই যে ইনভার্স 1 দেখছো, তাহলে 2 ইনভার্স 1 উঠলো। তারপরে কি চিহ্ন আছে, প্লাস দিতে হবে, প্লাস। তারপরে সেম পরের মান কত, 4, ওইখানে 4 থাকলে 4 দিবা, 10 থাকলে 10 দিবা, 5 থাকলে 5 দিবা, মানে যা থাকবে তাই। তাহলে 4, তারপরে হচ্ছে ইনভার্স 1, তারপরে আবার কি আছে, ব্র্যাকেট ক্লোজ আছে না একটা, ব্র্যাকেট ক্লোজ। শেষে আবার অনেক বেশি ব্র্যাকেট দেওয়া যাবে না, ওই যে কটা থাকবে একটা থাকলে একটা দেবে, মানে এটা তো অনেকগুলা। প্রথমে যদি 3-4টা দেও তাও সমস্যা নাই, একটা দিলেও সমস্যা নাই। যদি ক্লোজ ব্র্যাকেট মানে শেষে যদি 2টা থাকে কখনো, মানে ধরো প্যারালাল যেটা করতে সেটা অনেক বড়, তখন যদি ব্র্যাকেট সামনে কম হয় পিছে বেশি হয় তখন মান আসবে না, কিন্তু সামনে বেশি পিছনে কম হইলেও মান আসবে, সমস্যা নেই। সেই জন্য আমরা সামনে ব্র্যাকেট দিয়ে নিব। হ্যাঁ, তারপরে দেখো এইটুক তোলার পর ওই যে ব্র্যাকেটের পর উপরে আরেকটা কি ছিল, ইনভার্স 1 ছিল না, তাহলে উপরে আরেকটা ইনভার্স 1 দিয়ে দিই, এই যে ইনভার্স 1, ঠিক আছে। দেখো তো বোর্ডে লেয়ার সাথে এটা মিল আছে না, তোলার পর তারপরে ইকুয়াল চিহ্ন দিব, এই ইকুয়াল চিহ্ন দিলে একটা মান আসছে কত, 4/3, 4/3। তাহলে এই 4/3 এটাকে যদি তুমি এই এসডিতে চাপো, এই এসডিতে চাপো তাহলে দশমিকে দেখাবে, আর যদি এসডিতে আবার চাপো তাহলে আবার ভগ্নাংশ দেখাবে। এখন ভগ্নাংশেও তুমি রাখতে পারো অ্যান্সার, দশমিকেও অ্যান্সার রাখতে পারো, তবে আমি বলবো ভগ্নাংশ রাখবো। ভগ্নাংশ রাখলে অঙ্ক মান ভুল আসার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, তাহলে আমি এখানে মান পেলাম কত, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 4/3, 4/3 রেজিস্ট্যান্সের একটা কি অঙ্ক, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত পেলাম, 4/3। তাহলে এই টোটাল রেজিস্ট্যান্স এখন বের করতে পারবা না, তাহলে দেখো এই টোটাল রেজিস্ট্যান্স আমি পেয়ে গেলাম, তাহলে টোটাল কারেন্ট বের হবে না আইটি। তাহলে আইটির সূত্র কি আমরা জানি, আইটি ইজ ইকুয়াল টু টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্স। টোটাল ভোল্টেজ কত বলো তো, এখানে 5, আর টোটাল রেজিস্ট্যান্স কত পেলাম, 4/3, তাহলে এখানে নিয়ে দাও 4/3, ঠিক আছে। দেখো এই নিচের অংশটাকে উল্টায় দিলে কি আসবে, এখানে ইনটু আকারে আসবে হচ্ছে 3/4, 3×15 তাহলে এখানেও অ্যান্সার দিতে পারো। এইটুকু ক্যালকুলেটর দিয়েও তুমি ক্যালকুলেশন করতে পারবে, হাতে না করে সরাসরি এটা 5/4/3 যদি দেও ক্যালকুলেটরে তাহলেও মান এটাই আসবে, বুঝলা। মানে এভাবে টোটাল রেজিস্ট্যান্স বের করা যাবে না প্যারালাল সার্কিটের ক্ষেত্রে, আবার সিরিজ সার্কিটের ক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্স বের করে টোটাল কারেন্ট বের করতে পারবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, পরে তোমারে হচ্ছে এই যে আরেকটা সার্কিট ছিল, ওটা মিক্স সার্কিট, এরকম একটা সার্কিট যেখানে সিরিজে থাকবে প্যারালালে থাকবে, ওই রকম মিক্স সার্কিটের কিভাবে টোটাল রেজিস্ট্যান্স বের করা যায় আর টোটাল কারেন্ট বের করা যায় ওগুলো আমি পরের ক্লাসে দেখাবো। হ্যাঁ, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। কেন এই ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এখানে ব্যবহৃত হয়েছে, এগুলা কি মূলত লোড
আর লোড মানে কি? বাধা। লোড মানে বাধা। তাহলে এই ইন্ডাক্টরের বাধাটা কত? ইন্ডাক্টরের বাধা কত আমরা বের করে দেখব যে এই ইন্ডাক্টর যে আমি সার্কিটে ব্যবহার করলাম, আসলে এই ইন্ডাক্টর এই সার্কিটে কোনো বাধা দিতেছে কি দিতেছে না, এটা আগে বের করতে হবে। এখন দেখো এটার বাধা বের করার সূত্র কি? ইন্ডাক্টরের বাধাকে কি প্রকাশ করা হয়? এক্সএল দ্বারা। মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যেটা, ওটাই হচ্ছে কি ইন্ডাক্টরের বাধা। তো বাধা বের করার সূত্র হচ্ছে 2 পাই এফ এল। 2 পাই পাই এফ এর মান হচ্ছে ডিসি সার্কিটের ক্ষেত্রে কত? 0। এটা মনে রাখতে হবে। কেন কিভাবে 0? কারণ ডিসি সার্কিটে মানের কোনো পরিবর্তন হয় না, আর যেখানে মানের পরিবর্তন হয় ওইখানেই ফ্রিকোয়েন্সির মান থাকে। যেহেতু ডিসি সার্কিট, আর ডিসি সার্কিটের ফ্রিকোয়েন্সির মান কত? 0 ইনটু এল। এল মানে কত? ওই যে 5 মিলি হেনরি দেওয়া আছে, তো এখানে আমি 5 লিখলাম। এই যে মূলত ইন্ডাক্টরের একক কি? হেনরি না? কিন্তু হেনরি না থেকে এখানে সাথে কি আছে? ছোট হাতের এম আছে, তাই না? এটাকে বলা হয় মিলি হেনরি। কি বলে? মিলি হেনরি। মিলি হেনরিকে আমরা যখন ক্যালকুলেশন করব তখন মিলি হেনরিতে মান বসানো যাবে না, এটাকে আগে প্রথমে হেনরিতে রূপান্তর করতে হবে। যদি মিলি থাকে এই এম এর জন্য 10 গুণ করতে হয় টাইমের সাথে, যে মান থাকবে তার সাথে মিলি থাকলে 10 গুণ করতে হয়, তাহলে যেটা পাওয়া যাবে এটা হচ্ছে হেনরি। বুঝলা? তাহলে দেখো ক্যালকুলেশন করার জন্য এখানে 5 × 10⁻³ গুণ করছি। তাহলে এখানে পাইলাম কত? দেখো 0 সাথে যাই গুণ করি না কেন সব কি আসবে? 0 আসবে। তাহলে দেখো তো এক্সএল সমান সমান কি আসলো? 0 ওহম। তার মানে বাধা কত? 0। বাধা 0। এখন বলো তো, তো মনে করার চেষ্টা করো যে তুমি এমন একটা সার্কিট করছিলা যে সার্কিটের বাধা 0। কি সার্কিট ছিল এটা? ওপেন সার্কিট আর শর্ট সার্কিট করছিলাম না? শর্ট সার্কিটের বাধা 0। তাহলে যেহেতু এটার বাধা 0, তার মানে এই যে ইন্ডাক্টর এই সার্কিটে কোনো বাধা দিতেছে? দিতেছে না। তো ইন্ডাক্টর বাধা দিতেছে না, তার মানে এরকম কি আছে? একটা শর্ট রাস্তা আছে, যে কারেন্ট এদিক দিয়ে আইসা এইখানে না যায় এই শর্ট রাস্তা দিয়ে চলে যেতে পারবে, তাই তো? তাহলে যেহেতু ইন্ডাক্টরের ভিতরে ইন্ডাক্টর কোনো বাধাই দিতেছে না, তাহলে কি এই ইন্ডাক্টরের ভিতরে কোনো কারেন্ট যাবে? তাহলে এর এর থাকা না থাকা কি করা? একই কথা। তার মানে ডিসি সার্কিটের ক্ষেত্রে ইন্ডাক্টর যদি ব্যবহার হয় তাইলেও এটা কোনো কাজ করে না, কারণ এটা শর্ট সার্কিটের মতো কাজ করে। বুঝছো? এই যে বের করলাম, যেহেতু ইন্ডাক্টরের বাধা হচ্ছে এক্সএল আর এক্সএল এর মান হচ্ছে 0, তার মানে ইন্ডাক্টর এই সার্কিটে কোনো বাধা দিতেছে না। তার মানে এই ডিসি সার্কিটে ইন্ডাক্টর কি হিসেবে কাজ করে? শর্ট হিসেবে কাজ করে। বুঝলা? তার মানে ওর থাকা না থাকা কোনো কি না, মানে নাই। থাকলেও যা, না থাকলেও তা। বুঝলা? আচ্ছা, তার মানে ইন্ডাক্টর ডিসি সার্কিটে কি হিসেবে কাজ করে? শর্ট হিসেবে কাজ করে। ক্ষেত্রে সবসময় হ্যাঁ, ডিসি সার্কিটের ক্ষেত্রে যেখানে ইন্ডাক্টর দেখবো, মনে করবো এখানে ইন্ডাক্টর নাই, ওটার পরিবর্তে এরকম সোজা একটা রাস্তা আছে, বুঝছো? যেখানে কোনো বাধা নেই। তারপরে দেখো এখানে আছে কি? ক্যাপাসিটর। এখন দেখবো যে ক্যাপাসিটর এই সার্কিটে কি পরিমাণ বাধা দিচ্ছে। ক্যাপাসিটর এই সার্কিটে কি পরিমাণ বাধা দিচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো ক্যাপাসিটরের মান আমরা কিভাবে বের করবো? ক্যাপাসিটরের যে বাধা ওটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? এক্স সি দ্বারা, তাই না? মনে আছে? আমি কি বলেছিলাম? x = 1/2 পাই f c। 1/2 পাই এফ সি। 1/2 পাই এর মান আমরা জানি 3.1416। এফ এটা ডিসি সার্কিট না? ডিসি সার্কিটে এফ এর মান কত? 0, তাই না? তারপরে ইনটু সি এর মান কত দেওয়া আছে? 2 মাইক্রোফ্যারাড। এই চিহ্নটার নাম হইতেছে মাইক্রো। বুঝছো? 2 মাইক্রোফ্যারাড। তো যদি মাইক্রো থাকে তাহলে আমার ব্যবহার করতে হবে ফ্যারাডে নিয়ে গিয়ে। মাইক্রো থাকলে যে মানটা থাকবে এটার সাথে 10⁻6 গুণ করতে হবে। 10⁻6 গুণ করতে হবে। মিলি থাকলে 10⁻3 গুণ করতে হবে। মাইক্রো থাকলে 10⁻6 গুণ করতে হবে। তাহলে এটা ওই মাইক্রোটা চলে শুধু ফ্যারাড করবে। বুঝলা? তাহলে এখানে আমি যদি বসাই 2 × 10⁻6, ঠিক আছে? তাহলে দেখো এই 0 এর সাথে সবগুলা গুণ করলে নিচে কি হয়ে যাবে? 0 উপরে 1 থাকবে, তাই না?
কারণ 1 কে যদি তুমি 0 দ্বারা গুণ করো তাহলে যেটা পাওয়া যাবে এটা হলো ইনফিনিটি মানে অসীম। বুঝছো? 1 কে যদি 0 দ্বারা ভাগ করো, শুধু 1 না, যে কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করো তাহলে ওইটার মান হবে অসীম। মান কি হবে? অসীম। আর যদি যে কোনো জিনিসকে 0 দ্বারা গুণ করো তাহলে ওইটার মান 0। বুঝলা? যেমন এই যে এখানে দেখছিল 0 দ্বারা যাকেই গুণ করছো 0 হয়ে গেছে। 0 দ্বারা 1 কে অথবা উপরে যদি 100 থাকতো বা 1 লাখও থাকতো, 0 দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে। তাহলে দেখো তো এই x এর মান কত পেলাম? অসীম। x এর মান অসীম। আর x মানে কি বলতো? ক্যাপাসিটরের বাধা। তার মানে এই ক্যাপাসিটরটা এই সার্কিটে কি পরিমাণ বাধা দিচ্ছে? অসীম বাধা দিচ্ছে। আর অসীম বাধা দেয় এরকম কোন সার্কিট? ওপেন সার্কিটে। তার মানে ওপেন সার্কিটে অসীম বাধা দেয়। ওপেন সার্কিট মানে কি? এখানে তার খোলা কাটা। তার মানে এইখান থেকে এই পাশে কি কারেন্ট আসতে পারবে? আসতে পারবে। তাইলে ক্যাপাসিটর যদি ডিসি সার্কিটে ব্যবহৃত হয় তাহলে ওইটা কি সার্কিটের মতো কাজ করে? ওপেনের মতো কাজ করে। একটা সার্কিট যদি দুইটাই হতে পারে, দুইটা ওপেন শর্ট থেকে থাকতে পারে, হ্যাঁ, থাকতে পারে। সেই ক্ষেত্রে আমার একটা সমাধান দিলাম। পরে আমি যখন অঙ্কতে যাবো তখন ধরো যে এখানে একটা রেজিস্টর আছে, ঠিক আছে, এখানে আরেকটা রাস্তা আছে, রেজিস্টর আছে, তারপরে এরকম কি আছে, এখানে ইন্ডাক্টর আছে, এখানে ক্যাপাসিটর আছে। তার মানে দেখো তো কারেন্ট এই দিক দিয়ে যাবে, যাওয়ার পর এই মাইনাস আসার জন্য এই পয়েন্টে এসে কয়টা রাস্তা পাইলো? দুইটা, এই একটা একটা, তাই না? যেমন কারেন্টটা দুই ভাগ হয়ে গেল, তারপরে এই দিক দিয়ে এসে লোডের ভিতর দিয়ে যাবে, রেজিস্টারের ভিতর দিয়ে এই পয়েন্টে আসলো, এই দিক দিয়ে এসে এই পয়েন্টে আসলো, তাই তো? তাই না? তাহলে মনে করো এইখান থেকে আরেকটা রেজিস্টার আছে এরকম, তো এখানে আসার পর এই কারেন্টটা এখানে দুই ভাগ হয়ে যাওয়ার পর আবার এই পয়েন্টে এসে যোগ হয়েছে না? কারণ দেখো এদিক দিয়ে কারেন্ট আবার এসে এখানে গেছে, যোগ হয়েছে। তার মানে এখানে যে পরিমাণ কারেন্ট ভাগ হয়ে আবার এখানে যোগ হয়েছে একই পরিমাণ কারেন্ট। ওই কারেন্টটা আবার যাওয়ার জন্য কয়টা রাস্তা? এই একটা রাস্তা, এই একটা রাস্তা, তাই না? দুইটা রাস্তা, এই একটা রাস্তা আর হচ্ছে এই একটা রাস্তা। এখন দেখো এই রাস্তা দিয়ে যা আসবে এখানে ইন্ডাক্টর কি শর্টের মতো কাজ করতেছে। তার মানে এই এটা আর থাকলো না, না থাকে এরকম একটা তারের মতো হয়ে গেল, ফলে এই দিকে আসলো। আসার পর দেখলো এখানে কি তার কাটা, এই যে মাঝখানে কাটা, বুঝছো? তাহলে ও কি এদিক দিয়ে আসতে পারবে? আসতে পারবে না। তাহলে কি করবে? এদিক দিয়ে পাইলো না, আর এই যে রাস্তাটা ছিল এই দিক দিয়ে আইসা, এই যে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারের ভিতর দিয়ে আইসা এই পয়েন্টে চলে আসছে, এদিক দিয়ে ফেরত আসবে। তাহলে এই যে এখানে যে কারেন্টটা একসাথে হয়েছিল এই দুইটা থেকে যায়, এই কারেন্টটা কিন্তু এই অংশে কিন্তু আর কাজ করলো না, করলো না। তার মানে দেখো এই অংশে শুধু এইটুকু কাজ করলো না, এখান থেকে এইটুকু। তাহলে ডিসি সার্কিটে এই যে ইন্ডাক্টর এখানে ক্যাপাসিটর ছিল, এগুলা থাকলেও যা, যদি না থাকলো তাও তো শুধু কোনটুকু ব্যবহৃত হয়েছে? এই রেজিস্টারের অংশটুকু। দাম নাই। এটা কোন সার্কিটের ক্ষেত্রে? শুধু ডিসি সার্কিটের ক্ষেত্রে। এসি সার্কিটের ক্ষেত্রে আবার দাম আছে, কারণ এসি সার্কিটের ক্ষেত্রে এই যে এখানে যে আমরা সাপ্লাইটা দিব ওইখানে যে ফ্রিকোয়েন্সি কি আছে একটা মান আছে, যখন ফ্রিকোয়েন্সির মান বসাবো তখন এখানে একটা বাধা পাবো না, বাধা পাইলে তো কাজ করবে, তাই না? বুঝলা? তাহলে ইন্ডাক্টর ডিসি সার্কিটে কিসের মতো কাজ করে? শর্টের মতো কাজ করে। আর ক্যাপাসিটর ডিসি সার্কিটে কিসের মতো কাজ করে? ওপেনের মতো কাজ করে। বুঝলা? কেন শর্টের মতো কাজ করে? কারণ ইন্ডাক্টরের বাধা কত? 0, সেই জন্য শর্টের মতো কাজ করে। আর ক্যাপাসিটর ওপেনের মতো কাজ করে কারণ ক্যাপাসিটরের বাধা কি অনেক বেশি অসীম, তার জন্য এটা কি করে? ওপেনের মতো কাজ করে। বুঝলা? তাহলে দেখো তোমার ওপেন আর শর্ট ইন্ডাক্টর ব্যবহার, ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের মানে এইটা বুঝা শেষ, তাই না? এখন আমরা যাব সার্কিট কয় প্রকার, সিরিজ এবং প্যারালাল আছিল না? ওইটার আগে আমরা যাব হচ্ছে ইয়েতে, ওহম কি বলছি, কোনো একটা পরিবাহীর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে ওইটা বের করতে। বুঝলা? ওহমস ল নাম শুনছো না? বিজ্ঞানী ওহম, ও হচ্ছে একটা সূত্র বার করছিল। বিজ্ঞানী ওহম কি করছিল? একটা সূত্র বের করছিল, এটাকে আমরা ওহমস ল বলি, ওহমের সূত্র। ওহম কি বলছে জানো? মনে করো এটা একটা পরিবাহী তার,
মানে কেমন, হ্যাঁ বুঝছো? আর এটা মনে রাখতে হবে, দুনিয়াতে যা কিছু আছে সবকিছুরই কি আছে, বাধা আছে। কি আছে? বাধা আছে। আবার শরীরও কারেন্টকে একটা নির্দিষ্ট পরিমাণ বাধা দিবে। একটা তার, এটাও বাধা দিবে। পানি, এটাও একটা নির্দিষ্ট পরিমাণ বাধা কারেন্টকে দিবে। তো যা কিছু আছে সবকিছুই কি করে, কারেন্টকে বাধা প্রদান করে। বুঝলা? এখন দেখো, এই যে তার, এই তারটাকে কারেন্টকে বাধা প্রদান করবে না? হ্যাঁ, বাধা প্রদান করবে। আর এই তারের ভিতর দিয়ে কি যাবে, কারেন্ট প্রবাহিত হবে। এখন এই যে যে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই পয়েন্টের একটা ভোল্টেজ আছে, এই পয়েন্টেরও একটা ভোল্টেজ আছে। মনে করলাম তারের এই পয়েন্টের নাম এ, এই পয়েন্টের নাম হচ্ছে বি। এই পয়েন্টটার নাম এ, এই পয়েন্টের নাম কত, বি। মনে করি এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি এ, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি বি, এবং এই তারের বাধা হচ্ছে আর। তারের বাধা কত? আর তুমি সাপোজ ধরে নাও আর একটা মান তো থাকবে, তখন 5 হোক 7 হোক এরকম থাকতে পারে, তাই না? এই তারের বাধা হচ্ছে আর, এবং দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে কত, ভিএ আর হচ্ছে ভিবি। আমি যদি বলি ভোল্টেজ পার্থক্য কত, মানে এখানকার ভোল্টেজ মাইনাস এখানকার ভোল্টেজ বিয়োগ করলেই কি পাওয়া যাবে, পার্থক্যটুকু পাওয়া যাবে। ওই পার্থক্যটাই মূলত হচ্ছে এই তারটুকুর মধ্যে ভোল্টেজ। বুঝলা? আমি যদি বলি এই দুই প্রান্তের বিভব পার্থক্য, ভোল্টেজের আরেক নাম কি জানো, বিভব পার্থক্য। বুঝছো? বিভব শক্তি। এই বিভব শক্তি কত? বিভব শক্তি হচ্ছে এই বি এ থেকে যদি তুমি বিবি বাদ দাও, তাহলে কি পাওয়া যাবে, বিভব পার্থক্য পাওয়া যাবে। এটা শক্তি না, তো এটা পার্থক্য। তাহলে বিভব পার্থক্য বা ভোল্টেজ পার্থক্য কত, বি এ মাইনাস বিবি। তুমি মনে করো, সাপোজ মনে করো এখানকার ভোল্টেজ 10, এখানকার ভোল্টেজ হচ্ছে 5, তাইলে দুইটা বিয়োগ করলে কত হবে, 5 হবে না? সাপোজ ধরলাম এখানকার ভোল্টেজ 10 ভোল্ট, এখানকার ভোল্টেজ হচ্ছে কত, 5 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য কত, 10 মাইনাস 5 সমান সমান কত ভোল্ট, 5 ভোল্ট, তাই না? এই বিভব পার্থক্যকে আমি ভি দ্বারা প্রকাশ করতেছি, দ্বারা প্রকাশ করলাম ভি দ্বারা। তাহলে এই পরিবাহী তারের ভোল্টেজ কত, ভি, তাই না? অথবা বিভব পার্থক্য কত, ভি। আর এটার রেজিস্ট্যান্স কত, আর। এখন তাইলে এটার ভিতর দিয়ে কারেন্টের মান কত হবে, আই কত হবে, আই কত হবে, আই কিভাবে বের করবো, মানে একটা তারের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা আমরা কিভাবে বের করবো? অথবা একটা লোডের ভিতর দিয়ে, মনে করো এখানে একটা বাতি আছে, এই বাতির ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা আমরা কিভাবে বের করবো? হ্যাঁ, সূত্র আছে না, আর সমান সমান বি বাই আর। মনে করো এটা একটা লোড, ঠিক আছে? এই লোডের বাধা হচ্ছে কত, আর, মানে রেজিস্ট্যান্স হচ্ছে কত, আর। এই দুই পাশের ভোল্টেজ এরকম দেওয়া আছে, ভোল্টেজ পার্থক্য পাইলাম কত, 5 ভোল্ট, অথবা পার্থক্য পাইলাম কত, ভি। তাহলে এই যে বিজ্ঞানী ওহম, ও বলছিল, দুইটা কথা বলছে, যে কোন লোডের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হবে কার সমানুপাতিক, এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তার মানে কারেন্ট সমানুপাতিক কি, এই দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত বলে তো, ভিএ মাইনাস বিবি, তাই তো? তাহলে ভিএ মাইনাস ভিবি, বা আবার বলেন তো কথাটা। এই ভিএ মাইনাস ভিবি কে আমরা কি বলছিলাম, ভি বলছিলাম। তাহলে আই সমানুপাতিক ভি, তাই না? এটা একদম। এখন দেখো বিজ্ঞানী ওহম কি বলছে, কোন লোডের ভিতর দিয়ে, কি বলছে, কোন লোডের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা দুই প্রান্তের এই যে ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক। এই দুই প্রান্তের ভোল্টেজ কত, ভিএ আর ভিবি, তাহলে এর পার্থক্য কত, ভিএ মাইনাস ভিবি। একটা থেকে আরেকটা বিয়োগ করলে পার্থক্য পাওয়া যাবে, তাই না? এখন তুমি চাইলে ভিবি থেকে বিও বিয়োগ করতে পারো। কখন ভিবি থেকে বিএ বিয়োগ করবো, যদি ভিবি এর মান বেশি থাকে তখন
বেশিটা থেকে ছোটটা বিয়োগ করবো। কারণ বিএ যদি বড় হয় তাহলে বিএ মাইনাস বিবি, আর যদি বিবি বড় হয় তাহলে বিবি মাইনাস বিএ। বুঝছো? এইভাবে বিভব পার্থক্য বা ভোল্টেজ পার্থক্য নির্ণয় করে। তাহলে বিজ্ঞানী কি বলছে যে এই পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান এই দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক। তাহলে প্রবাহিত কারেন্টের মান যদি আই হয় তাহলে এটা সমানুপাতিক হবে কি দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য। দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য কত? বিএ মাইনাস বিবি। বুঝছো? আচ্ছা, এই বিএ মাইনাস বিবি বিয়োগ করলে তো একটা নির্দিষ্ট ভোল্টেজ পাওয়া যাবে না, সেজন্য এটাকে ভি দিলাম। তাহলে মনে করো এটা একদম সমীকরণ। এখন এই বিজ্ঞানে আরেকটা কথা বলছে যে এটার ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে এটা নির্ভর করবে এর মধ্যবর্তী রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। মানে রেজিস্ট্যান্সের মান যদি এই লোডের বেশি থাকে তাহলে কারেন্টের মান কম যাবে, আর রেজিস্ট্যান্সের মান যদি কম থাকে তাহলে কারেন্টের মান বেশি যাবে। তার মানে কারেন্ট এবং রেজিস্ট্যান্স হচ্ছে একটা আরেকটার উল্টা, একটা আরেকটার উল্টা। সেজন্য বলছে যে কোন লোডের বা কোন পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট এর যে রেজিস্ট্যান্স আছে এর রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক অথবা উল্টানুপাতিক, মানে উল্টা। তাহলে দেখো এই আই সমানুপাতিক যদি উল্টানুপাতিক না তাহলে এখন আর সরাসরি আর হবে না, কি হবে 1/r, কি হবে 1/r। বুঝলা? তাহলে দেখো দুইটা সমীকরণ পাইলা না, এখানেও পাইলা আই সমান কত? ভি সমানুপাতিক ভি, এখানে পাইলা আই সমানুপাতিক 1/r। তাহলে আমি লিখতে পারি না এরকম যে আই সমানুপাতিক ভি ইনটু 1/r, বা আই সমানুপাতিক ভি 1 এর সাথে গুণ করলে কত? উপরে নিচে হলো আর। সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়া আমি সমান চিহ্ন দিলাম। তাহলে এখানে ধ্রুবক হিসেবে দিলাম কে, সমানুপাতিক চিহ্ন উঠাই দিলাম সেজন্য ধ্রুবক দিলাম কে, ভি বাই আর। কে এর মান যদি 1 ধরি, কে ইকুয়াল টু যদি 1 ধরি তাহলে পাবো আই সমান হচ্ছে ভি বাই আর। এই যে দেখো এটাই হলো আমাদের সূত্রটা। আমরা জানি কি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, এই যে এইভাবে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর সূত্রটা পাওয়া গেছে। বুঝলা? তাহলে এই সূত্রটা কিন্তু আমার মনে রাখতে হবে যে কোন লোডের কারেন্ট হচ্ছে এই লোডের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা আমি কিভাবে পাবো? এই লোডের যে ভোল্টেজ আছে এই ভোল্টেজকে এই লোডের যে রেজিস্ট্যান্স আছে এটা দ্বারা যদি ভাগ করি তাহলে আমি কারেন্ট পাবো। কোথাকার কারেন্ট পাবো? এই লোডের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা। বুঝছো? এখানকার কারেন্ট কিভাবে পাবো? এখানকার ভোল্টেজ ভাগ এখানকার ভোল্টেজ ভি ভাগ হচ্ছে এখানকার রেজিস্ট্যান্স আর। বুঝছো? আবার এই সূত্রটাকে এভাবে লেখা যায় না, দেখো তো আমরা তো পাইলাম আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাই না? হ্যাঁ, আর সমান সমান না, ভি সমান সমান আর গুণ করা তাহলে আই আর সমান সমান কত? ভি। তাহলে আমি ভি সমান সমান কি পাইলাম? আই আর। তার মানে ভি মানে কি? ভোল্টেজ। তাহলে ভোল্টেজ মানে হলো কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, তাই না? তার মানে আমি যদি এখানকার ভোল্টেজ বের করতে চাই তাহলে এইখানকার কারেন্ট মানে এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা এবং এইখানকার রেজিস্ট্যান্স কত সেটা গুণ করতে হবে, তাই না? দেখো এখান থেকে আরেকটা সূত্র বের করতে পারি যে আই সমান সমান ধরো এইরকম, তাহলে আরটাকে এখান দিয়ে দিয়ে আইটাকে এখানে দিয়ে, তাহলে আর ইজ ইকুয়াল টু কি আসে? ভি বাই আই, তাই না? তাহলে দেখো একটা সূত্র এটা সূত্র এটা। তার মানে এখানকার বাধা যদি বের করতে চাই, যদি আমি কারেন্ট এবং ভোল্টেজের মান জানি তাহলে আমি সূত্র কি আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, মানে এখানকার কি পরিমাণ ভোল্টেজ আছে সেই ভোল্টেজ ভাগ এটার ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট আছে সেটা। বুঝলা? পারবা না? তাহলে মনে করো এটা হচ্ছে কি আমরা তো পড়ে আসছি যে আমরা যদি আর সমান সমান লোড দিয়ে 20 সমান সমান ভোল্টেজ আর সমান সমান কারেন্ট, কারণ যেটা বের করতে হলো ওইটা প্রশ্ন বলতে হবে সূত্র বসানো। এরকম বুঝছে গেল?
আচ্ছা, এখন আমাদের শিখতে হবে সিরিজ এবং প্যারালাল কি। সিরিজ সার্কিট কাকে বলে, প্যারালাল সার্কিট। ওইগুলো শেখার পরে আমরা অঙ্ক তুলতে পারবো। এই সার্কিট গুলা মূলত 3 প্রকার। সার্কিট মূলত কয় প্রকার? সংযোগের উপর ভিত্তি করে, সার্কিটের প্যারামিটার সংযোগের উপর ভিত্তি করে, মানে প্যারামিটার বলতে তো ডিসি সার্কিটের এখন রেজিস্ট্যান্স একটার সাথে আরেকটা কিভাবে সংযুক্ত হবে, পাশাপাশি সংযুক্ত হবে নাকি আড়াআড়ি সংযুক্ত হবে না কিভাবে সংযুক্ত হবে, এটার উপর ভিত্তি করে এই সার্কিট গুলা 3 ধরনের হয়। এক হলো সিরিজ সার্কিট, দুই হলো প্যারালাল সার্কিট, তিন হলো মিক্স সার্কিট। মানে সিরিজ আর প্যারালাল যেটা মিলে আছে এখানে থাকবো ওটাকে আমরা মিক্স সার্কিট বলবো। হ্যাঁ, তাহলে আগে আমার বুঝতে হবে সিরিজ সার্কিট কোনটা, মানে দুটা রেজিস্ট্যান্স কিভাবে থাকলে এটাকে আমরা বলবো সিরিজে আছে, আবার দুটা রেজিস্ট্যান্স কিভাবে থাকলে আমরা বুঝবো প্যারালালে আছে, এগুলো আমার বুঝতে হবে। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে সিরিজ আছে। মনে করি এটা একটা রেজিস্টার। হ্যাঁ, এটা একটা রেজিস্টার ধরলাম, এটার নাম দিলাম R1। এখন এইখানে আমি আরেকটা রেজিস্টার দিলাম, এটার নাম দিলাম R2। এখানে আরেকটা রেজিস্টার দিলাম, এটার নাম দিলাম R3। এখানে আমি কি করলাম, একটা ভোল্টেজ সোর্স দিলাম, ডিসি ভোল্টেজ সোর্স। এখন দেখো এর ভিতর দিয়ে দিলাম আমি কারেন্ট I প্রবাহিত হচ্ছে। এখন বুঝতে হবে কখন আমরা একটা সার্কিটকে, মানে দুইটা রেজিস্ট্যান্স কিভাবে সংযোগ থাকলে আমরা বুঝবো যে ওই দুইটা রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত আছে, এটা আমরা কিভাবে বুঝবো। দেখো, দুইটা রেজিস্ট্যান্স যদি এমন ভাবে সংযুক্ত থাকে যে ওই দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে বা ওই রেজিস্ট্যান্স গুলোর মধ্য দিয়ে কারেন্ট একই রকম প্রবাহিত হয়, মানে সেম কারেন্ট প্রবাহিত হয়, ওইটাকে আমরা বলবো সিরিজ সার্কিট। দেখো, মানে যে রেজিস্ট্যান্স গুলোর ভিতর দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, অন্য কোনো কারেন্ট না, সেম কারেন্ট প্রবাহিত হবে, ওই সার্কিটটাকে আমরা বলবো, বা ওই রেজিস্ট্যান্স গুলাকে আমরা বলবো সিরিজে সংযুক্ত আছে। বুঝছো? অর্থাৎ যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একটা মাত্র পথ থাকে ওইটাকে সিরিজ সার্কিট বলে। কিভাবে দেখো, এই যে এটাতে ভোল্টেজ সোর্স, তার মানে এটা কার ঘর, কারেন্টের ঘর। এখান থেকে কারেন্ট বের হলো, কত কারেন্ট বের হলো, আই কারেন্ট। তাহলে আই কারেন্ট বের হয়ে আবার এই মাইনাস প্রান্ত ফেরত আসবে না, তাহলে দেখো এই প্লাস প্রান্ত দিয়ে এই 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 মাথায় আসলো। হ্যাঁ, আসার পর এখানে আসতে গেলে আর কোন দিক দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়ে যা দেখলো এখানে একটা কি আছে, রেজিস্ট্যান্স সংযুক্ত আছে, ও এটাকে পার করবে। পার করে এইখানে যা আছে ও কি আই আছে না, ও কি অন্য কোথাও ভাগ হয়েছে বা চেঞ্জ হয়েছে, এই আইটাই আবার কি কিসের ভিতর দিয়ে গেল, R2-র ভিতর দিয়ে গেল। তাহলে তোমার বুঝতে হবে R1 এবং R2 কিভাবে আছে, সিরিজে আছে। আবার দেখো কিছুক্ষণ যাওয়ার পর আবার আরেকটা রেজিস্ট্যান্স পাইলো, এইখান দিয়েও কি কারেন্ট গেল, আই কারেন্টই। এখানেও যে পরিমাণ কারেন্ট ছিল, এখানে যে পরিমাণ কারেন্ট, এখানেও সেম পরিমাণ কারেন্টই আছে। তার মানে দেখো তো এই তিনটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে একই সমান কারেন্ট গেছে, তার মানে এই তিনটা রেজিস্ট্যান্স কিভাবে সংযুক্ত, সিরিজে সংযুক্ত। বুঝছো? বুঝছো? এখন মনে করো একটা তার এখান দিয়ে এইখানে একটা রেজিস্টার আছে। এখন তুমি আমাকে বলো, মনে করো এটার নাম দিলাম R4। এখন এই সার্কিটের মধ্যে সিরিজে কোন কোনগুলা সংযুক্ত আছে, R1 এর ভিতর দিয়ে যে কারেন্ট গেছে, R2 এর ভিতর দিয়ে যে কারেন্ট গেছে, এই যে লম্বা তার পার হয়ে এইখানে দেখো তো I1 কারেন্টই না, সেম কারেন্টই না, অন্য কোথাও ভাগ হয়েছে, তারপরে এদিকে আইসা এখানেও সেম। তার মানে R4 কিভাবে আছে, সিরিজেই সংযুক্ত আছে। কিন্তু ওই যে যখন তুমি অঙ্ক করবা দেখবা যে তার গুলা এক এক জায়গায় আছে, কিন্তু যেখানেই যাক তোমার খুঁজে বার করতে হবে যে
কোনগুলার ভিতর দিয়ে সেম কারেন্ট প্রবাহিত হচ্ছে ওইগুলা কিভাবে আছে সিরিজে সংযুক্ত আছে বুঝলা তাহলে এইটুকু মনে রাখতে হবে যে তাহলে দেখো আমি বলছিলাম তার সংজ্ঞাতে কি বলছিলাম যে সকল সার্কিটে কারেন্ট কি থাকে সেম থাকে অর্থাৎ যে লোডগুলোর ভিতর দিয়ে সেম কারেন্ট প্রবাহিত হয় ওই লোডগুলো কিভাবে সংযুক্ত থাকে সিরিজে সংযুক্ত বুঝছো আবার বলছিলাম কি কারেন্ট প্রবাহের জন্য একটা মাত্র পথ আছে তাহলে দেখো তো এই আই কারেন্টটা প্রবাহের জন্য আর কি কোনো বিকল্প পথ ছিল অন্য কোনো বিকল্প পথ ছিল না সেই জন্য একটা মাত্র পথ ছিল সেই জন্য এই সার্কিটটাকে আমরা বলবো কি সার্কিট সিরিজ সার্কিট বুঝলা এখন দেখো এটা তো টোটাল কারেন্ট আইটি মনে করলাম যখন আই আর ওয়ানের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে তখন মনে করলাম এটার মান হচ্ছে কত নাম হলো মান তো সেমই কিন্তু নাম ভিন্ন কত আই ওয়ান তাই তো যখন এটার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে তখন এটার নাম দিলাম আই টু এটার ভিতর দিয়ে যখন প্রবাহিত হয়েছে তখন নাম দিলাম আই থ্রি আর এটা দিলাম টোটাল কারেন্ট তাহলে দেখো তো টোটাল কারেন্ট যা এই আই ওয়ান কারেন্ট এর মান তাই না কারণ টোটাল কারেন্টই এটার ভিতর দিয়ে গেছে যাওয়ার সময় শুধু নামটা চেঞ্জ হয়ে গেছে যেমন ভারতের যে গঙ্গা নদী আছে গঙ্গা নদী আর বাংলাদেশের পদ্মা নদী কিন্তু একই নদী কিন্তু জায়গায় ভেদে যায় নামটা হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে কিন্তু নদী কিন্তু পথ কিন্তু কয়টা একটা এরকম আর কি তাহলে আইটি কারেন্ট যা আই ওয়ান যা আই টু যা আই থ্রি যা তার মানে এই লোডের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট এই লোডের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট এই লোডের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট সবগুলো কারেন্টের মান কত সমান তাহলে আমি বলতে পারি না যে সিরিজ সার্কিটের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা লোডের ভিতর দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তার মানে এই কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট আর টোটাল কারেন্ট সমান তাই না তাহলে আমি বলতেই পারি যে টোটাল কারেন্ট সমান হচ্ছে আই ওয়ান কারেন্ট সমান হচ্ছে আই টু কারেন্ট সমান হচ্ছে কত আই থ্রি কারেন্ট তার মানে প্রত্যেকটা লোডের কারেন্ট কত সমান এটা একটা বৈশিষ্ট্য গেল সিরিজের হ্যাঁ তারপরে আরেকটা জিনিস দেখো আমি যদি বলি এখন এটার বাধা বের করে তো সরি বাধা না এটার ভোল্টেজ মানে এই লোডের ভোল্টেজ তাহলে এখানকার ভোল্টেজ মনে করলাম আই ওয়ান ভি ওয়ান ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করে না আর ওয়ান যে সেই জন্য এখানে নাম দিলাম ওয়ান তাহলে ভি ওয়ান কিভাবে আসবে বলো তো ভি এর সূত্র কি রকমের সূত্র থেকে আমরা দেখছি ভি ইজ ইকুয়াল টু কত আই আর তার মানে কোন আই এই যে এই লোডের ভিতর দিয়ে যে আই গেছে সে আই এই আই আর এই আইটি তো একই কথা আর আই আর আর কি এই আর হবে হবে না আমি বলছি কি কোথার কোনটুকুর ভোল্টেজ এই আর ওয়ান এর ভোল্টেজ এইটুকুর ভোল্টেজ তাহলে এইটুকুর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে সেই কারেন্ট এবং এইটুকুর বাধা কত সেই বাধা গুণ করতে হবে আই থ্রি আর ওয়ান আই থ্রি কেন আই ওয়ান আই ওয়ান আর ওয়ান আই ওয়ান আর ওয়ান এখন আর ওয়ান এর মান আর আর টুর মান কিন্তু সেম না সেম কি সেম না নামই আমি ভিন্ন দিয়ে দিচ্ছি তার মানে এখানে বাধা থাকতে পারে 2 ওহম এখানে থাকতে পারে 3 ওহম তাই না কিন্তু কারেন্ট কিন্তু সব জায়গায় কি সেম কারেন্ট সেম কিন্তু এখানকার ভোল্টেজ পাইলাম কত আই ওয়ান আর ওয়ান আমি যদি বলি এখানকার ভোল্টেজ বের করো সাপোজ ধরলাম এখানকার ভোল্টেজ হচ্ছে ভি2 ভি2 সমান কি হবে বলো তো এখানকার ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে I2 আর টু এখন এখানে যে মানটা আসবে এই মান আর এই মান কি সমান হবে সমান হবে না কেন সমান হবে না কারেন্ট সেম থাকলেও রেজিস্ট্যান্সের মান কি হবে ভিন্ন হবে কারেন্ট সাপোজ ধরো 5 অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্স এখানে ধরো 10 অ্যাম্পিয়ার তাহলে টোটাল ভোল্টেজ কত 5 × 10 = 50 ভোল্ট এখানে ধরো কারেন্ট সেম 5 অ্যাম্পিয়ার কিন্তু রেজিস্ট্যান্স 4 অ্যাম্পিয়ার তাহলে 4 × 10 = 40 ভোল্ট তাহলে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ কি হলো ভিন্ন হলো না আচ্ছা আবার এইখানেও কিন্তু সেম এখানেও কিন্তু সেম তাহলে V3 সমান সমান কি হবে I3 আর 3 তাই তো আবার এইখানে হচ্ছে কত ভোল্টেজ টোটাল ভোল্টেজ দেখো তো এই টোটাল ভোল্টেজই কোথায় ভাগ হচ্ছে এখানেও ড্রপ হচ্ছে কিছু এখানেও কিছু ভোল্টেজ পাওয়া যাইতেছে এখানেও কিছু ভোল্টেজ পাওয়া যাইতেছে সেম না কিন্তু
তার মানে এই ভোল্টেজ এই ভোল্টেজ এই ভোল্টেজ যদি তুমি যোগ করো, কি করো, যোগ করো, তাইলে কি পাওয়া যাবে, টোটাল ভোল্টেজ পাওয়া যাবে। তার মানে এই টোটাল ভোল্টেজ এই ভোল্টেজ এই ভোল্টেজ এই ভোল্টেজ কিন্তু সমান না। এইখানকার ভোল্টেজ তিন জায়গাতে কি হচ্ছে, ভাগ হচ্ছে, তাই তো, ভাগ হচ্ছে না। মনে করো এখানে ছিল কত ভোল্টেজ, সাপোজ ধরো 100 ভোল্ট ছিল, এখানে 50 ভোল্ট দিল, এখানে 40 ভোল্ট দিল, সাপোজ এখানে 10 ভোল্ট দিল, ড্রপ হইলো। তাহলে এই 100 ভোল্টই কি হচ্ছে, তিন জায়গাতে কি হচ্ছে, ভাগ হচ্ছে। তাহলে আমি এই সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য এটা বলতে পারি না যে সিরিজ সার্কিটে ভোল্টেজ ভাগ হয়, সিরিজ সার্কিটে ভোল্টেজ ভাগ হয়, কিন্তু কারেন্ট কি ভাগ হয়, কারেন্ট সেম থাকে। দেখো কারেন্ট সব জায়গায় কত সেম, কিন্তু ভোল্টেজ কি হয়েছে, ভাগ হয়েছে, তাই না। তার মানে এই ভাগ ভোল্টেজ গুলা যদি আমি যোগ করি তাহলে টোটাল ভোল্টেজ পাবো। তাহলে আমি বলতে পারি না যে এটার বৈশিষ্ট্য V3 সমান সমান হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3। তার মানে এই এখানকার ভোল্টেজ এখানকার ভোল্টেজ এখানকার ভোল্টেজ যোগ করলে আবার টোটাল ভোল্টেজ পাওয়া যাবে। তার মানে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কি, কারেন্ট সেম থাকে কিন্তু ভোল্টেজ কি হয়, ভাগ হয়। বুঝলা? আচ্ছা, ভোল্টেজ কি হয়, ভাগ হয়। হ্যাঁ, এখন দেখো আরেকটা জিনিস, আমি যদি এখানকার বাধা কত বলো তো, এখানকার বাধা R1, এখানকার বাধা R2, এখানকার বাধা R3, প্রত্যেকের তো আলাদা আলাদা বাধা আছে, তাই না। আমি যদি বলি এই সার্কিটের মোট বাধা কত, মোট করলে আমরা কি করি, হ্যাঁ, এখন সিরিজের বেলায় এই মোট বাধা বের করতে হয় যোগ করে। টোটাল বাধা সমান সমান হচ্ছে R1 যোগ R2 যোগ R3। এটা হইলো সিরিজের ক্ষেত্রে এরকম নরমাল যোগ করতে হয়, বুঝছো। তাহলে এই তিনটা হইলো সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। পারবা না? সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কি, যে কারেন্ট একই থাকবে। তার মানে যদি কোথাও দেখো তুমি যে দুইটা লোডের ভিতর দিয়ে একই রকম কারেন্ট যাচ্ছে, তখন বুঝতে হবে ওই দুইটা কিভাবে আছে, সিরিজে আছে। তাহলে ওই দুইটা রেজিস্ট্যান্সের মোট রেজিস্ট্যান্স বের করবো কিভাবে, দুইটা যোগ করে দিব, তাই না। আর ভোল্টেজ কি হবে, এটার ক্ষেত্রে ভাগ হবে। এখানকার ভোল্টেজ এখানকার ভোল্টেজ সমান হবে না, কি হবে, এখান থেকে কিছু ভোল্টেজ এখানে কিছু ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজ যোগ করলে টোটাল ভোল্টেজ আবার পাওয়া যাবে। বুঝলা? এটা হলো সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। এখন আসো প্যারালাল দেখো। প্যারালাল মনে করো যে এরকম আছে, সার্কিট আছে, এখানে আছে টোটাল ভোল্টেজ, হ্যাঁ, মনে করো এখানে যাচ্ছে টোটাল কারেন্ট IT, এটার নাম দিলাম ধরো R1, নাম দিলাম R2, এটার নাম দিলাম R3। এখন এদিক দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটার নাম দিলাম I1, এটার ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে I2, এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I3। এখন দেখো তো এই টোটাল ভোল্টেজের জন্য এখান থেকে যে কারেন্টটা বের হবে ওটাই তো টোটাল কারেন্ট, তাই না। এই টোটাল কারেন্টটা আসবে কোথায়, উদ্দেশ্য কোথায়, মাইনাসে আসা। মাইনাসে আসতে গেলে ওই রাস্তা দিয়ে আসবে না, এই পয়েন্টে আসার পর দেখো তো এখানে আসতে গেলে তো ওর আগে এই পর্যন্ত আসতে হবে নাকি। এখানে আসতে গেলে কয়টা রাস্তা আছে বলো তো, একটা রাস্তা একটা রাস্তা একটা রাস্তা না, তিনটা রাস্তাতে আবার কি আছে দেখো, কোনো রাস্তা কি শর্ট আছে, শর্ট আছে এরকম যে রাস্তায় কোনো বাধা নাই, তাহলে তিনটা রাস্তাতে কি আছে, বাধা আছে। তার মানে এই কারেন্টটা তিনটা রাস্তাতে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তিনটা রাস্তাতে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তার মানে দেখো যে লোড গুলার ভিতরে কারেন্ট কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, মানে একটা কারেন্ট ভাগ হয়ে যে লোড গুলার ভিতরে যায়। যেমন যেমন আমার বাবা, হ্যাঁ, ধরো আমার বাবার আমরা দুইটা
তিনটা সন্তান, আমি, আমার ভাই, আমার বোন। তাহলে আমার বাবার ধরো 1 লাখ টাকা আছে, 3 লাখ টাকা আছে, 3 লাখ টাকা আমাদের তিনজনের মাঝে সমানভাবে ভাগ করে দিল। তাহলে এই যে আমরা তিনজন যে ভাই বোন হলাম, আমরা তিনজন হইলাম একজন আরেকজনের প্যারালাল, একজন আরেকজনের প্যারালাল। অর্থাৎ যে কারেন্ট, যদি কোনো কারেন্ট মানে একটা মোট কারেন্ট, এই মোট কারেন্টটা যে যে লোডের ভিতর দিয়ে ভাগ হবে, ওই লোড গুলা হবে একটা আরেকটার প্যারালাল। বুঝলা? তার মানে দেখো টোটাল কারেন্ট আইটি এটা ভাগ হয়েছে। এখন কোন কোন লোডের ভিতরে ভাগ হয়েছে? R1 এ ভাগ হয়েছে, R2 তে ভাগ হয়েছে, R3 তে ভাগ হয়েছে, তাই না? তাহলে R1, R2 আর R3 এই তিনটা হচ্ছে কি প্যারালাল। তিনটা হচ্ছে কি প্যারালাল। এটা সিরিজ সার্কিট ছিল, এটা হলো প্যারালাল সার্কিট। ঠিক আছে? এটা কি সার্কিট? প্যারালাল সার্কিট। তাহলে এখানে প্যারালালে কোনগুলো আছে, কোন রেজিস্ট্যান্স গুলো প্যারালাল? R1 প্যারালাল, R2 প্যারালাল, R3 তিনটাই কি একটা আরেকটার কিভাবে আছে? প্যারালালে আছে। এর প্যারালাল এই দুইটা, এইটার প্যারালাল এই দুইটা, এই দুইটার প্যারালাল এটা, এরকম। এটার প্যারালাল শুধু যে R2 তা না, যেমন আমার প্যারালালে যে আমার ভাই তা না, কিন্তু আমার প্যারালালে আমার ভাই এবং আমার বোন দুইজন, আবার ওদের দুইজনের প্যারালাল আবার আমি, মানে প্রত্যেকের প্যারালালে আছে। বুঝছো? তার মানে দেখো তো এই প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমি একটা বৈশিষ্ট্য দেখতে পারি না, যে টোটাল কারেন্ট কি হয়ে যাচ্ছে, তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? আমি আবার এই টোটাল কারেন্টটা কিভাবে পাবো বলো তো? ওই দেখো এই তিনটা কারেন্ট কিভাবে, আবার টোটাল কারেন্ট কিভাবে ফেরত পাবো? তিনটা কারেন্ট যদি যোগ করি তাহলে আবার টোটাল কারেন্টটা ফেরত পাবো। কেন? টোটাল কারেন্ট সমান সমান হচ্ছে I1 কারেন্ট যোগ I2 কারেন্ট যোগ I3। তার মানে তিনটা কারেন্ট যদি আমি আবার যোগ করি তাহলে I3 কারেন্ট পাচ্ছি। তার মানে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি হয়? কারেন্ট ভাগ হয়। দেখো সিরিজ সার্কিটে কিন্তু কারেন্ট ভাগ হয় নাই। সিরিজ সার্কিটে কি ছিল? কারেন্ট একই ছিল, কিন্তু প্যারালাল সার্কিটে কি হয়ে গেছে? কারেন্ট ভাগ হয়ে গেছে। তার মানে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য কি? কারেন্ট ভাগ হয়। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে কারেন্ট একই থাকে। সিরিজ সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একটা মাত্র পথ থাকে, কিন্তু প্যারালাল সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একাধিক পথ থাকে। সেই কারেন্টটা মানে একটা টোটাল কারেন্ট, মানে মোট একটা কারেন্ট যে যে শাখাতে ভাগ হবে, যে যে রেজিস্টরের ভিতর দিয়ে ভাগ হয়ে যাবে, ওই রেজিস্টর গুলা হচ্ছে একটা আরেকটার প্যারালাল, একটা আরেকটার প্যারালাল। বুঝলা? এখন দেখো এই যে এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ আর এই টোটাল ভোল্টেজ কি হবে? সমান হবে। টোটাল ভোল্টেজ কত হবে? সমান হবে। এটা মনে রাখতে হবে। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ গুলা হচ্ছে সমান, ভোল্টেজ গুলা সমান। এই প্রান্ত এবং এই প্রান্তের মাঝে যে ভোল্টেজ, এটাই এই প্রান্তে এই প্রান্তের মাঝে ভোল্টেজ, এই প্রান্তে এই প্রান্তের মাঝে ভোল্টেজ, এই প্রান্ত আর এই প্রান্ত এই প্রান্তের মাঝে ভোল্টেজ। তার মানে এখানে যে ভোল্টেজ পাওয়া যাবে V3, এখানে যে ভোল্টেজ পাওয়া যাবে V2, এখানে যে ভোল্টেজ পাওয়া যাবে V1, এই V1, V2, V3 এই তিনটাই কি হবে? সমান হবে। আর তিনটা যা হবে এই V3ও তাই হবে, কারণ ভোল্টেজ কি হয় না? ভাগ হয় না, কারেন্ট ভাগ হয়। ভোল্টেজ কি থাকে? সমান থাকে। তাহলে টোটাল ভোল্টেজ সমান হচ্ছে V1 সমান V2 সমান সমান V3। তার মানে এখানে যে ভোল্টেজ পাবো এই ভোল্টেজটা আর V2, এখানকার ভোল্টেজ সেম, এখানকার ভোল্টেজ সেম, এখানকার ভোল্টেজ সেম। বুঝলা? এখন যদি আমি প্যারালাল সার্কিটের আমি যদি বলি এই সম্পূর্ণ সার্কিটের মোট বাধা কত, কিভাবে বের করব? মোট বাধা RT সমান সমান হচ্ছে এই সবগুলো আর এইভাবে সিরিজে যোগ করা যাবে না। কিভাবে যোগ করতে হবে? উল্টিয়ে যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে এই যে এটা হচ্ছে 1/RT সমান সমান হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস হচ্ছে 1/R3। বুঝলা? যতগুলা থাকবো অতগুলাই এইভাবে যোগ করতে হবে। এখন দেখো 1/RT
এই তিনটা লসাগু কত বলতো? R1 R2 প্লাস কেন লসাগুর ক্ষেত্রে প্লাস, আর উপরে হবে কত এরকম। আচ্ছা একটা ওয়ান আর ওয়ান আমরা উপরে আর 2 আর 3 লসাগু যাই হোক। তিন। আচ্ছা সমস্যা নেই। এটাকে এই যে এটা যা আছে এটাকে আবার এইভাবে লেখা যায়, দেখো, বা এই 1/RT যেটা আছে এটাকে লেখা যায় RT ইনভার্স 1, লেখা যায় RT ইনভার্স, এটাকে লেখা যায় R1 ইনভার্স 1 প্লাস R2 ইনভার্স 1 প্লাস R3 ইনভার্স 1। যে 1/R যেটা আছে এটাকে এভাবে লেখা যায় 1 থাকলে লেখা যায় R1, 1টাকে ইনভার্স দিয়ে 1 দিতে হবে, বুঝছো? এই পদটাকে এইভাবে লেখা যায় R1 ইনভার্স 1, এটা হলে কি হবে R2 ইনভার্স 1 R3 ইনভার্স 1। এটা হচ্ছে 1/RT ইনভার্স 1। কারণ আমার লাগবে কার মান? টোটাল রেজিস্ট্যান্স RT, এটার মান। তাহলে এই ইনভার্সটাকে ওই পাশে দিয়ে দিতে হবে, ওই পাশে দিলে এটা যেমন RT এর উপরে ছিল এই পাশে দিলে সবগুলোর উপরে চলে যাবে। তাহলে এই টোটাল RT সমান সমান হবে ব্র্যাকেট দিয়ে R1 ইনভার্স 1 প্লাস R2 ইনভার্স 1 প্লাস হচ্ছে R3 ইনভার্স 1। এই যে ইনভার্সটা ছিল এটা ব্র্যাকেট দিয়ে হোল ইনভার্স 1 সবগুলোর উপরে চলে যাবে। তাহলে দেখো এই যে টোটাল রেজিস্ট্যান্স, এটা টোটাল রেজিস্ট্যান্স বের করার সূত্র পাইলাম কি RT সমান 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 ওই যেগুলো প্যারালালে থাকবে ওগুলোকে কিভাবে লিখবো? R1 ইনভার্স 1 প্লাস R2 ইনভার্স 1 প্লাস R3 ইনভার্স 1 ব্র্যাকেট ইনভার্স 1। বুঝলা? এটাকে এভাবে ক্যালকুলেটর দিয়ে যখন আমরা সমাধান করবো তখন ঠিক হবে, বুঝলা? তাহলে এইটুকু মনে রাখতে পারবে না? কারণ আসলে তোমার কাছে একটা দুইটা অঙ্ক দেখো কিভাবে সিরিজের কিভাবে একটা সার্কিট থাকলে এই সার্কিটের টোটাল বাধা কিভাবে বের করতে হয় এটা দেখো।